ব্যর্থতার দায় স্বীকার করে নৈতিক দিক থেকে এই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তবে গণভোটের রায় মানতে হবে। হঠকারিতা করে জাতির কপালে দুর্ভাগ্য ডেকে আনলে জনগণ ইতিহাসের আস্থা কুঁড়ে ফেলে দেবে বলেও জানান জামায়াত আমির। এস.এম. আরিফের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে ধানাই পানাই করা হচ্ছে। গণভোটের রায় নিয়ে আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 ভাগ জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। দুর্নীতিকে স্বীকৃতি দিয়ে সরকার কর্মসংস্থানের পরিবর্তে চাঁদাবাজির কর্মসংস্থান করছে বলে জানান তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার ভাষায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। জিততে হবে ইনশাআল্লাহ। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়াই জিতবো। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। সেই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশীয় ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে, আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। হ্যাঁ, আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস সহ 10 নেতা ও অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। অভিযোগে বলা হয়, গত 28 জুলাই শহরের কোর্ট মসজিদের সামনে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। এছাড়া কয়েকটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে রুকন দাবি করেন, এনসিপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ও জাহিদুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী জুড়ে প্রকট আকার দেখা দিয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে প্রয়োজনের তুলনায় অপ্রতুল গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন ও অন্যান্য পরিবহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। এস.এম. আরিফের রিপোর্ট। রাজধানী জুড়ে দেখা দেয়া সিএনজি সংকট কাটছে না। এখনও গ্যাস পেতে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের।
সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের ফ্লো অনেক কম। দীর্ঘ অপেক্ষা শেষে যে পরিমাণ গ্যাস পাচ্ছেন তা অপ্রতুল বলছেন চালকরা। অনেক পাম্প তো বন্ধই হয়ে গিয়েছে, যে সিটি পাম্প ছিল ওখানে থেকে নিতাম, তো হচ্ছে এইটা মাঝে মধ্যে পাওয়া যায়, তাও প্রেশার থাকতেছে না, অল্প। 250, 300, 400 টাকার গ্যাস ঢুকে, এতে কোনো লাভ হয় না। আবার দেখা যায় কি অনেক বড় লম্বা সিরিয়াল, সার্জেনে পাম্প বন্ধ করে দেয়, পুলিশে পাম্প বন্ধ করে দেয়, কারণ রাস্তা জামজট হয়ে যায়। এখানে মহা সমস্যার ভিতরে। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। অল্প গ্যাসে যাত্রী পরিবহন হয়ে দাঁড়িয়েছে কষ্টসাধ্য। প্রভাব পড়েছে তাদের আয়ের উপর। গ্যাস মনে করেন যদি লাগে 300 টাকা পাওয়া যায়, 80 টাকা, 90 টাকা, 70 টাকা, কোনো কোনো পাম্পে তো 20 টাকা 30 টাকা ঢোকে। পরশু দিন 5 ঘন্টা দাঁড়াই পাইছি 120 টাকার গ্যাস। আজকের সকালে 2 ঘন্টা দাঁড়াই 100 টাকার, আর এখন 1 ঘন্টার মতন দাঁড়াইছি। সরবরাহ স্বাভাবিক করে দ্রুতই সমস্যা সমাধানের দাবি চালকদের। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। গ্যাস বিদ্যুতের সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি আর সাম্প্রতিক নানা অস্থিরতায় থমকে গেছে শিল্পের চাকা। এর জেরে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। অনিশ্চয়তা আর অভাবের ছায়ায় দিন কাটছে তাদের। বিস্তারিত গাজীপুর থেকে জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। বুড়হলে যেখানে লাখো শ্রমিকের পদচারণায় মুখর থাকত পথঘাট, সেই শিল্পনগরী গাজীপুর এখন কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস। একের পর এক কারখানার চাকা থেমে গেছে অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতায়। সম্প্রতি মহানগরের বুটবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তেজনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং। এক সিদ্ধান্তে কাজ হারান 1800 শ্রমিক। 2 মাস পর পর 1 মাসের বেতন দিচ্ছে, তারপরে 4 মাস ধরে টানা আমরা কোনো বেতন পাচ্ছি না। আমরা বিগত রোজার ঈদে একটা বেতন পাইছি, এর মধ্যে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়া নাই। আজকে বেতনটা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমাদের আইনে যা ধারা করে রাখছে, আমাদের মানে ভিতরে ঢুকতে দিতেছে না। এই 4 মাস যাবত আমরা কোনো টাকা পাচ্ছি না। সুরের লান করছে কি রাত্রেবেলা নোটিশ লাগাই লাইছে, আমরা কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ তারা কোনো কিছুই করে না। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দীর্ঘদিন ধরেই দুঃখছিল প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ নানা দাবিতে শ্রমিক আন্দোলন। ফলে বাধ্য হয়েই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। গ্যাসের সংকটটা মোটামুটি অনেক গ্যাসের সংকট। এইখানে আমাদের গ্যাসের উপর বেস করে আমাদের বয়লার চলে, আমাদের ড্রায়ার চলে, আর আমাদের স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার দুইটাই আছে। যাতে গ্যাসের উপরই নির্ভর করে একটা ওয়াশিং এর মেইন মাদার একটা ইয়েলোকা গ্যাস। শ্রমিক প্রতিনিধিদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্প খাতের অস্থিরতা কাটাতে সরকারের ঘোষিত ইস্তেহারের বাস্তবায়ন জরুরি। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমি যদি মনে করি যে সে যদি 1 কোটি যে বা 1.5 কোটি বলেছে যে আমাদের তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা যদি সে বাস্তবায়ন করে, আমি মনে করি শ্রমিক অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থা পরিস্থিতি বিরাজ করবে। গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গত 2 বছরে আর্থিক সংকট, গ্যাস বিদ্যুতের তীব্র ঘাটতি এবং বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হয়েছে 158টি শিল্প প্রতিষ্ঠান। বন্ধ কারখানা চালুর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও যদি হয়ে যায়, খুব শীঘ্রই সেই প্রণোদনা আসবে আমাদের জানা মতে। সেটা হলেও হয়তো আমাদের কিছু শ্রমিকদের এখনো বেকার কর্মহীন আছে, তাদের একটা কর্মসংস্থান হবে। তখন এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অসন্তোষ বর্তমানে নাইও, সেটা আমরা কঠোরভাবে মনিটরিং করছি এবং সামনেও আমরা সেটা পর্যবেক্ষণে রাখব। সরকার, শ্রমিক এবং মালিকের সমন্বিত উদ্যোগে পারে এই শিল্পকে বাঁচিয়ে তুলতে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি। জানা গেছে সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর। দেশের সবচেয়ে বড় নভ থিয়েটার হচ্ছে বরিশালে।
বিজ্ঞান ও প্রযুক্তি ছোঁয়ায় বদলে যাবে দক্ষিণাঞ্চল। নানান উন্নয়নে আইকনিক এই ব্যয়বহুল প্রজেক্ট শেষ করে সকল জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে হস্তান্তর যেন বড় একটি চ্যালেঞ্জ। নির্মাণাধীন নব থিয়েটার ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। এক সময়ের স্বপ্ন অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সবচেয়ে আধুনিক মেগা প্রকল্পের বিজ্ঞান ভান্ডার বিভাগের একমাত্র বরিশাল নব থিয়েটার। এতে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। 2020 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ, যার মেয়াদ 2025 সাল থাকলেও নানান কারণে 26 সালে এসে দাঁড়ায়। আমাদের এই সাইডের সাব স্টেশনটা প্রপারলি 100% রেডি হয়নি বিধে আমরা সিস্টেমটাকে 100% রানে চালাতে পারতেছি না। বিল্ডিং কমপ্লিট, আমার রং কমপ্লিট, সামান্য কিছু মার্বেলের কাজও প্রায় কমপ্লিটের পথে। এই থিয়েটারে থাকবে প্ল্যানেটোরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, শিশু পার্ক ও 175টি গাড়ি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। নতুন প্রজন্ম এটা অনেক কিছু শেখার আছে, বিজ্ঞান ভিত্তিক এখানে অনেক চর্চা হবে। যেমন আমাদের টেলিস্কোপ আছে, বাংলাদেশ সবথেকে বড় টেলিস্কোপ কিন্তু আমাদের বরিশালে এখন এখানেই হবে। ইতিমধ্যে স্থাপনা, এসি সহ ডোম নির্মাণ করে 80% কাজ সম্পন্নর কথা বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে পাবে বাস্তবমুখী ধারণা। বিগত আমলে দেখে আসছি যে দুর্নীতিতে জর্জরিত, তো এইটা যেন এই দুর্নীতি মুক্ত থাকে এবং স্টুডেন্ট ফ্রি থাকে। দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন একটা নব থিয়েটার যেন সরকার আমাদের শিক্ষার্থীদের উপহার দিতে পারে। এই প্রকল্পকে টেকসই করে দ্রুত হস্তান্তরের কথা বলেন গণপূর্ত বিভাগ। আমাদের বরিশাল গণপূর্ত বিভাগ প্রচলিত যে বিধিবিধান আছে এবং আইনকানুন আছে সেগুলো মেনেই এবং কাজের গুণগত মান বজায় রেখে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তরের ব্যাপারে পুরোপুরিভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণের জনপদে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই নব থিয়েটার। নতুন প্রজন্মের সুস্থ বিনোদন আর বিজ্ঞান চর্চায় গড়বে এক ইতিহাস। তাই সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এর সকল কাজ সমাধান করে করবে হস্তান্তর, এ প্রত্যাশাই স্থানীয়দের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানী বাজারে এই সপ্তাহে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ঊর্ধ্বগতির এই দামে নাভিশ্বাস ক্রেতাদের। সবজির দাম বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। মধ্যবিত্তের পাতে ব্রয়লার মুরগি আর পোলাও এখন যেন দুঃস্বপ্ন হচ্ছে দিন দিন। গেল এক সপ্তাহে শুধু পোলাওয়ের চালে কেজিতে বেড়েছে 80 টাকারও বেশি। আয়ের সাথে বাজারের ঊর্ধ্বমুখী এই দামের মিল না থাকায় মধ্যবিত্তরা কোনোভাবে মেলাতে পারছেন না খরচের হিসাব। এ নিয়ে আরও থাকছে সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। সবজির এই আগুন দামের কারণে বাজারে এসে পকেটের হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। মানুষ আমরা এখন তো হিসাবে তো নাই, হিসাবে ছাড়াও মানে টাকা নিয়ে আসি আইনা এখানে খরচ করে চলে যাই, বাসায় যায় মন খারাপ হয়। বাজারে এখন প্রায় সব সবজির দাম যেন সেঞ্চুরির কাছে। এই নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা। 120, বেগুন হলো যে এটা কালারটা হলো আপনার 200 টাকা আর সাদাটা 180 টাকা। কাঁচামরিচ হলো আপনার 360 টাকা কেজি। টুসা হলো কি আপনার 80 টাকা, এটা হলো 120 টাকা। আর গাজর দেশিটা হলো 100 টাকা, চায়নাটাও 100 টাকা। ছোট ছোট লাউ 100 টাকা। আমাদের একবেলা খাবারের কয় টাকা হিসাব করে দেখেন। রুই, কাতলা আর জাতীয় ইলিশ এখন ধরা ছোঁয়ার বাইরে। আর তাই তো আমিষের চাহিদা মেটাতে কম দামের মাছ এখন ভরসা মধ্যবিত্তের। তাও কি কম, তেলাপিয়ার কেজি প্রায় 250 টাকা। রুই, কাতল সবকিছুর দামই অনেক বেশি। তেলাপিয়া এক জায়গায় জিজ্ঞেস করলাম, বললো এটা ছোট সাইজ, তাজা অবশ্য, ওটা 240 টাকা। ব্রয়লার মুরগি কেজি 200 টাকা আর সোনালী মুরগি 340 টাকা। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম, ডজন 150 টাকা। তাদের মুরগির খাবার দিয়ে, তারপরে তাদের কর্মচারী বেতন দিয়ে তাদের পোষাইতেছে না।
তার কারণে আপনার গিয়া ডিমের দাম বাড়ানো হয়েছে। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে সুগন্ধি পোলাওয়ের চাল। প্যাকেট আমাদের বর্তমানে বাজারে যে রেট আসছে এটা হলো 210 টাকা কিনা পড়ছে, বিক্রি করছি 220 টাকা। তবে অসাধু কিছু কর্পোরেট ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার আশায় রপ্তানি এবং বিপুল পরিমাণ পোলাওয়ের চাল মজুত করে রাখার জন্য হঠাৎ এই সংকট বলে মনে করেন ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতি। খাদ্য মন্ত্রণালয় এবং আমাদের যারা কৃষি মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয় সেই এক্সপোর্ট যে পারমিটটা দেয়, সেখানে আপনি জানেন যে সুগন্ধি চাল বছরে প্রায় 20 লাখ টন উৎপাদন হয় এবং সেখানে 20 লাখ টনের হয়তো 20,000 টনের পারমিশন দিয়েছে, তাহলে 1% না। ঢাকাতে যে বড় বড় যে আড়তগুলো আছে সেখানে অন্তত 15 থেকে 20 দিনের কিন্তু মজুদ থাকে, কিন্তু একদিন দুদিন বৃষ্টি হলে তখন এই অজুহাতে আবার চালের দাম বাড়িয়ে দেয়। মূলত এখানে ব্যবসায়ীরা এবং এই কর্পোরেট গ্রুপগুলো এবং আমাদের বড় বড় মিলারটা এই কারসাজি করছে এবং সেটার ব্যাপারে আমি বলবো যে সরকারের এখানে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। এই সময় অন্তত 7 জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মধুপুর থানা অফিসার ইনচার্জ AKM ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শরীয়তপুরে 3.5 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক 2 মাস না যেতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। উঠে গেছে পিচ। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণ কাজের। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়কের এমন বেহাল দশা কেন? প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানছেন জুবাইর রহমান। চোখের সামনে ভেসে উঠছে নিম্নমানের কাজের চিত্র। নতুন নির্মিত সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে গর্ত। অথচ এই সড়কটি শরীয়তপুর পৌরসভার পাকামাথা থেকে আটং পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। জেলা শহরের সঙ্গে জেলার 3টি উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন লাখো মানুষের চলাচল এই পথ দিয়ে। কিন্তু নির্মাণের মাত্র 2 মাসের মধ্যেই সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এই কাজের মান ভালো হয় নাই, এই জন্য সবকিছু উঠে যাইতেছে। এই কন্ট্রাক্টররা কি রাস্তাটা করলো, খুব তাড়াতাড়ি করে উঠতে গেল, 1 মাসও হয়নি। চুরি করার বেটা কত প্রকার, নিজেকে দেশের রোড একটু ভালো করে কর, হেও করছে চুরি, তখন কারে কইমু কি কন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3,50,00,000 টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা এই সড়কে শুরু থেকেই মান নিয়ন্ত্রণে ঘাটতি ছিল। সড়কের পাশাপাশি গাইডওয়াল নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। লাখ লাখ মানুষ যাতায়াত করে, অথচ এই রাস্তাটা ঠিক মতন কাজ করলো না। সাইডের ইঞ্জিনিয়ার তারও তো দেখার দায়িত্ব পৌরসভার ইঞ্জিনিয়ার, কিন্তু সেগুলো দেখে নাই। মাটি দিয়া ঠিক মতন খোয়া দেয় নাই, পাথর দেয় নাই, ঠিক মতন ভিটামিন দেয় নাই, পুরা মফিলদার রাস্তা করে হারা বিল করে লয়ে যাব, এটা জনগণ মান্য নিতে পারতেছে না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের কিছু অংশের পিচ উঠে গেছে। মানে খরা হইলে যদি না শুকায়, এখন যদি মাল ঢালি তাহলে এটা থাকবে না, যদি শুকাইলে আমি ওটার উপরে ব্যবস্থা নিচ্ছি। ভারী বৃষ্টির কারণে এটা কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, তবে এটা ঠিকাদার বলছে ঠিক করে দেবে। ঠিকাদার ঠিক না করে দেওয়ার আগ পর্যন্ত আমরা ওনাকে ফাইনাল বিল দিব না, বা ওনার সাথে অন্য কোনো ইয়েও হবে না। অপরদিকে প্রশ্ন থেকেই যাচ্ছে, বৃষ্টির কারণে ক্ষতি নাকি নির্মাণের মানে ত্রুটি? তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।